সুপ্রাকন্ডাইলার রিজন। তো আপনি এটা জাস্ট ধরে রাখেন, যেহেতু এটা লেকচার, আমি হয়তো ডিটেলে যাবো। যদি আপনাদের কোনো যদি ফিউচার ওয়ার্ড থাকে, ফিউচারে যদি কোনো ওয়ার্ড যদি খোলা থাকে, তখন হচ্ছে আমি ইন ডিটেলে যাব। এখন জাস্ট একটু লোকে যেহেতু লেকচার, আমার মনে হয় বেশিক্ষণ নেই। আমার 8টা অপারেশন আছে, একটা অপারেশন শেষ করে আমি আসলাম, মাঝখানে আবার 8টা অপারেশন, 2টা অপারেশন আছে। তো আমি হয়তো বেশিক্ষণ লেকচারটা নিব না। তো জাস্ট আপনারা একটু শুনে থাকেন, কোনো সমস্যা হলে মাঝখানে মানে শেষে পড়ার শেষে আমাকে বলিয়েন কোনো যদি ডাউট থাকে, অথবা মাঝখানেও মানে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। চেষ্টা করবো যতদূর পারি ক্লিয়ার করার জন্য। দিস ইজ এ লেকচার ক্লাস, সো গ্রুপ ডিসকাশন এখানে একটু সম্ভব না। জাস্ট হচ্ছিল কি আমি বলবো, আপনারা একটু জাস্ট চেষ্টা করবেন এই নোট ডাউনগুলো করার জন্য। নেক্সট টাইম ইন ফিউচার যদি ওয়ার্ড থাকে, কি বলে যদি ওয়ার্ড হয়, তখন হচ্ছিল কি আমি ইন ডিটেলে পড়াবো আপনাদেরকে সবকিছু। এটাই। তো উইল স্টার্ট নাও। দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স উইচ আর what are the common fractures মানে একটা কোয়েশ্চেন লেখেন, what are the common fractures occurring around the elbow in children? The common fractures occurring around the elbow in children. Common fracture occurring around the elbow in children are: first one, supracondylar fracture. Supracondylar fracture, about 65%. 65% of the fractures occurring around the elbow are related to supracondylar fracture. Just এই পার্সেন্টেজটাই মনে রাখেন, আরগুলো এত বেশি জানার দরকার নেই। আর অনেক সব পার্সেন্টেজ আছে, এটা জানার দরকার নেই, জাস্ট এটাই মনে রাখেন। Supracondylar fractures, 65% of all the common fractures in children around the elbow. বাচ্চাদের ক্ষেত্রে। নাও ফার্স্ট ওয়ান হলো কি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, সেকেন্ড ওয়ান হচ্ছে কি কন্ডাইলার ফ্র্যাকচার। সুপ্রাকন্ডাইলার একটা, আর কন্ডাইলার ফ্র্যাকচার। ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, জি ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল অ্যান্ড মিডিয়াল এপিকন্ডাইল। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার্স প্রথমত কি 65%। এরপর হচ্ছিল কি কন্ডাইল, সেকেন্ডটা হচ্ছিল কি কন্ডাইলার ফ্র্যাকচার। এই কন্ডাইলার ফ্র্যাকচার হচ্ছিল কি কি আছে, এর সাব হেডিং আছে: মিডিয়াল কন্ডাইলার ফ্র্যাকচার, ল্যাটারাল কন্ডাইলার ফ্র্যাকচার, মিডিয়াল এপিকন্ডাইলার ফ্র্যাকচার। এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইলও আছে, কিন্তু এটা এত বেশি ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেক কম। তো তিনটা কন্ডাইলার ফ্র্যাকচার: মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, medial epicondyle. Then fracture neck of the radius. This is fracture commonly in case of children. Fracture neck of radius. Subluxation of radial head. Subluxation. 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 Subluxation মানে কি জয়েন্ট একটু হালকা লাগানো আছে, পুরোপুরি ডিসলোকেট হয়নি। এটা হচ্ছিল ফর এক্সাম্পল, এটা যদি জয়েন্ট হয় এটাকে বলা হয় ডিসলোকেশন, আর এটাকে বলা হয় সাবলাক্সেশন। তার মানে কি কিছু সারফেস কন্টাক্ট আছে। যদি এটা জয়েন্ট হয়, নর্মালি জয়েন্ট এরকম থাকে, ধরেন সাপোজ যে কোনো একটা জয়েন্ট এরকম থাকে, যদি এটার সাথে কোনো কন্ট্যাক্ট যদি না থাকে তার মানে কি এটা ডিসলোকেশন, আর এটার সাথে যদি হালকা কন্ট্যাক্ট থাকে তার মানে কি এটা সাবলাক্সেশন। তো বেশিরভাগ হচ্ছিল কি সাবলাক্সেশন অফ রেডিয়াল হেড, অথবা আরেকটা নাম হচ্ছিল কি পুলড এলবো। পুলড, PULLED, পুলড এলবো। অনেক সময় স্যার জিজ্ঞেস করে ভাই পুলড এলবো, পুল এলবোটা কি? মাঝে মাঝে এটা লোকে যারা ভালো পারে তারাই। পুল এলবোটা কি? সাবলাক্সেশন অফ দ্য রেডিয়াল হেড। আরটা হচ্ছিল কি ওলিক্রেনন ফ্র্যাকচার ডিসলোকেশন। ওলিক্রেনন ফ্র্যাকচার ডিসলোকেশন। নাও হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অফ, নাও এখন হচ্ছে কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার।
or discuss the management of supracondylar fracture of a humerus. Supracondylar fracture of the humerus. Supracondylar fracture of the humerus. Money in a children. তারা বলবে হচ্ছিল কি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চার, মানে তোমার এটা কি কি ফ্র্যাকচার হইতে পারে অ্যারাউন্ড দ্য এলবো, এলবোটা সোয়েলেন, মানে কি তার মানে আরো অনেক কিছু সিনারিও দিবে। তো হোয়াট আর দ্য কমনলি ফ্র্যাকচার অকারিং অ্যারাউন্ড দ্য এলবো, এটা একটা কোয়েশ্চেন থাকবো। হাউ ডু ইউ ম্যানেজ দ্য সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার, এটা সেকেন্ড কোয়েশ্চেন। তো ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে কি সবসময় হলো কি শুরু করবেন কি 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 সাব হেডিং। প্রথম হচ্ছে কি হিস্ট্রি, তারপরে হচ্ছে কি এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, মানে ট্রিটমেন্ট, দেন কমপ্লিকেশন। হিস্ট্রি, clinical examination, investigation, treatment, and complication. Now, history. History মধ্যে হচ্ছে কি আপনি কি দিবেন, মানে কি নেবেন, মেকানিজম অফ ইনজুরি, হোয়াট আর দ্যাট, মানে কেমনে হইল ইনজুরিটা, মেকানিজম অফ ইনজুরি। মেকানিজম অফ ইনজুরিতে লেখেন ফল অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড, মানে সে যখন ফল হয়েছে হাতটার সামনের দিকে, মানে সে নিজেকে একটু সেভ করার জন্য হাতটার সামনের দিকে দিল, হয়তো একটা স্লিপ খাইলো, অথবা লোক একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো, সে পড়ে গেল, পড়ে যাওয়ার জন্য নিজেকে তার চেস্টটাকে একটু সেভ করেছে, অথবা মানে কি সামনে বডিটাকে সেভ করার জন্য সে হাতটার সামনের দিকে দিল, ফল অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড। এটা হচ্ছে কি হাতটা এক্সটেন্ড করতেছি, এটা হলো কি এক্সটেনশন ভ্যারাইটি, এক্সটেনশন, হাতটা এক্সটেনশন ভ্যারাইটি। Fall on an outstretched hand in extended elbow. Fall on an outstretched hand in extended elbow. Okay, extension variety. Extension variety এটা হচ্ছে কি 98%। 98% ক্ষেত্রে এটা extension variety. সেকেন্ড ওয়ান, এটা হলো কি মেকানিজম ফ্রম হিস্ট্রি মধ্যে লিখতেছি হচ্ছে কি, আমি এখন হিস্ট্রিতে যাচ্ছি। ম্যানেজমেন্ট যখন শুরু করবেন, হাউ ডু ইউ ম্যানেজ দ্য কেস, স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, সরি ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, দেন ট্রিটমেন্ট, ফলোড বাই কমপ্লিকেশন। এটা হলো কি ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্টে আপনাকে এই সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে। আমি এখন হিস্ট্রিতে আছি। হিস্ট্রি হচ্ছে কি মেকানিজম অফ ইনজুরি। Mechanism of injury. Fall on an outstretched hand. Extended. এটা হলো কি এটা কোন টাইপের এক্সটেনশন ভ্যারাইটি, 98%। সেকেন্ড হচ্ছে কি ফল অন দ্য পয়েন্ট অফ এলবো, মানে সে কোনোতে পড়ে, যে কোনো হয়তো একটা ট্রমা খেয়েছে, অথবা স্লিপ খাইলো, অথবা কোনো উপর থেকে হয়তো পড়লো, সে পিছে মানে এলবোতে বাড়িটা খাইলো। ফল অন এন পয়েন্ট অফ এলবো উইথ জয়েন্ট ইন ফ্লেকশন, জয়েন্টটা ফ্লেক্স পজিশন থাকে, এক্সটেন্ডেড পজিশন থাকে না, জয়েন্টটা ফ্লেক্স পজিশন থাকে। ফল অন দ্য পয়েন্ট অফ এলবো on joint flexed or flexion of the joint. এটা হলো কি ফ্লেকশন ভ্যারাইটি, ভেরি আনকমন। এটা 5% অথবা 2%। প্রথম হচ্ছে কি মেকানিজম অফ ইনজুরি। মেকানিজম অফ ইনজুরির মধ্যে হচ্ছে কি ফল অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড ইন এক্সটেন্ডেড এলবো, এটা এক্সটেন্ডেড ভ্যারাইটি, দ্যাট ইজ 98% ক্ষেত্রে এটা কমন। আর ফল অন দ্য পয়েন্ট অফ এলবো উইথ জয়েন্ট ফ্লেক্স, এটা হচ্ছে কি ফ্লেকশন ভ্যারাইটি, ভেরি আনকমন। এটা গেল। আর হচ্ছে কি ডিউরেশন অফ ইনজুরি, কতক্ষণ গেছে ইনজুরি।
টাইম অফ ইঞ্জুরি, ডিউরেশন অফ ইঞ্জুরি। নাও আরটা হচ্ছিল কি, এখন হচ্ছিল কি গেল ফ্রম হিস্ট্রি, হিস্ট্রিতে গেল, এর মধ্যে হচ্ছিল কি ক্লিনিক্যাল ফিচার্স এখন, অথবা ক্লিনিক্যাল এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছিল কি, সব সময় জ্ঞাত থাকবেন ফ্র্যাকচার হইলে কমন কয়েকটা জিনিস থাকবে, পেইন অ্যান্ড সোয়েলিং অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট, পেইন অ্যান্ড সোয়েলিং অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট, গ্রস ডিফর্মিটি অফ দ্য এলবো। ক্লিনিক্যাল ফিচার হচ্ছিল কি, পেইন সোয়েলিং অফ দ্য এলবো জয়েন্ট, gross deformity of the elbow. That is S-shaped deformity. That is S-shaped deformity. S, letter S. আপনি যদি একটু ভিজুয়ালাইজ করে দেখেন, ওইটাকে হলো কি S-shaped deformity of the elbow. Gross deformity of the elbow, that is S-shaped deformity. Skin may be lacerated or bruised, or abrasion may be present. Skin may be lacerated, bruised, or abrasion may be present. Restricted movement of the joint. না হলো কি ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স মধ্যে হচ্ছিল কি, এগুলো মানে আপনি পাইছেন, এটা পেশেন্টকে না ধরে আপনি এটা মানে আপনি দেখতেছেন। এখন ওকে যদি আপনি এক্সামিনেশন করেন, এখন ক্লিনিক্যাল ফিচার্সে এটা আন্ডার পড়ে অন এক্সামিনেশন, অন লোকাল এক্সামিনেশন। আপনি এখন এটাকে ধরতেছেন অন লোকাল এক্সামিনেশন। স্যার স্কিন মে বি ল্যাসেরেটেড পর থেকে একটু বলেন। The skin may be lacerated or bruised, B-R-U-I-S-E-D, bruised, or abrasion may be present. Skin may be lacerated, abrasion or bruise may be present. স্যার তারপর রেস্ট্রিক্টেড মুভমেন্ট Of the affected joint. Restricted movement of the affected limb or the affected joint. Examination. On examination. On examination, প্রথম পয়েন্টটা কি, এক্সামিনেশন যখন করবো আমি আগে লুক, ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে কি পেশেন্ট বলবো অথবা আমি দেখে দেখে লিখবো, কিন্তু অন এক্সামিনেশন তার মানে কি আপনি হাত দিতে যাব, তো হাত দেওয়ার আগে আমি একটু আবার ভালো করে লোকালি আমি ঠিকভাবে একটু দেখে নিব। লুক অন এক্সামিনেশন, লুকের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। আপনার লিমের অ্যাটিটিউডটা দেখবেন, নর্মাল লিমটা তো অ্যানাটমিক্যাল পজিশন থাকে, তখন দেখবেন হচ্ছে কি সে মানে কি তার কমফোর্টেবল পজিশনে রাখতেছে, সে যেটাতে ব্যথা কম পায়। অ্যাটিটিউড অফ দ্য লিম, লুকের মধ্যে দেখবেন হচ্ছে কি অ্যাটিটিউড অফ দ্য লিম। অন এক্সামিনেশন মধ্যে হলো কি তিনটা পয়েন্ট আছে, লুক, ফিল, মুভমেন্ট। লুক, ফিল, মুভমেন্ট। আমি তো ক্লিনিক্যাল ফিচার্স বললাম, ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে কি আমি জাস্ট পেশেন্ট থেকে একটু হিস্ট্রি নিচ্ছি, হিস্ট্রি নিয়ে তারপর হলো কি আমি ওইটা কি দেখতেছি, জাস্ট একটা গ্রস আইডিয়া নিচ্ছি ওখান থেকে, ওইটাই। তবে এখন হচ্ছে কি আমি হলো কি লোকালি যাব, মানে কি এটা মানে থরলি এক্সামিনেশন করব। লোক, লোকের মধ্যে হচ্ছে কি সে কোন পজিশন, কোনো মানে যে পজিশনেতে ব্যথাটা কম পাচ্ছে এই পজিশন সে করে রাখছে। তো অ্যাটিটিউড অফ দ্য লিম, লুক অন এক্সামিনেশন মধ্যে হলো কি লুক, মানে আমাদের তিনটা পয়েন্ট আছে, লুক, ফিল অ্যান্ড মুভমেন্ট। আমি এখন লুকের মধ্যে কিছু পয়েন্ট বলতেছি। লুক, লুকের মধ্যে হচ্ছে কি অ্যাটিটিউড অফ দ্য লিম, অ্যাটিটিউড অফ দ্য অ্যাফেক্টেড লিম। ডিম্পলিং অফ দ্য স্কিন, লুকের মধ্যে এটা, লুকের মধ্যে পয়েন্টগুলো। লুক মধ্যে হলো কি অ্যাটিটিউড অফ দ্য লিম, আমি লিমের অ্যাটিটিউডটা দেখব। ডিম্পলিং অফ দ্য স্কিন, dimpling of the skin, and huge swelling, huge swelling of the affected
limb or joint. Use swelling of the affected limb or joint. Sorry. ফিল এখন লুকটা গেল, লুকের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট বললাম। অন এক্সামিনেশন মধ্যে হলো কি 3টা পয়েন্ট আছে, লুক, ফিল, মুভমেন্ট। আমি এখন লুকের মধ্যে কয়েকটা পয়েন্ট বললাম, এখন হচ্ছে কি আমি সেকেন্ড পয়েন্টের মধ্যে হলো কি ফিল, ফিলের মধ্যে যাচ্ছি। ফিল টেন্ডারনেস অফ দ্য এফেক্টেড লিম্ব অর জয়েন্ট। অ্যাসেস দ্য ডিস্টাল নিউরোভাস্কুলার স্টেটাস। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন কেস অফ সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের মধ্যে যে কোনো কিছু আপনি সবসময় পালসটা দেখবেন। হয়তো আপনার ফ্র্যাকচার হয়েছে অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট, আপনি সবসময় ওই অ্যাফেক্টেড লিম্বের পালসটা দেখে নেবেন, কেন ভাস্কুলার কম্প্রোমাইজ হচ্ছে না কিনা। এই ধরনের ফ্র্যাকচার ক্ষেত্রে মোর দেন 70% হচ্ছে কি ভাস্কুলার কম্প্রোমাইজ হয়। আপনি যদি এটা রিলিফ না করেন, লিম্বটা লস হওয়ার সম্ভাবনাটা মোর দেন 70%। Feel, assess the neurovascular status. Assess the neurovascular status of the affected limb. আমরা কি কি দেখবো? বেশিরভাগ হচ্ছে কি রেডিয়াল পালসটা দেখি, আলনার পালসটা দেখি। ভাস্কুলার স্টেটাসের মধ্যে হচ্ছে কি রেডিয়াল পালস এবং আলনার পালসটা বেশিরভাগ দেখি। রেডিয়াল পালস অথবা আলনার পালস। ক্যাপিলারি রিটার্ন। ক্যাপিলারি রিটার্ন হচ্ছে কি আপনি এটা চাপ দিয়ে দেখেন, মোর দেন 2 সেকেন্ড হইলে তার মানে কি একটু কম্প্রোমাইজ হচ্ছে, লেস দেন 2 সেকেন্ড হইলে তার মানে কি নর্মাল আছে। ক্যাপিলারি রিটার্ন। আমি ভাস্কুলার স্টেটাসটা কেমনে দেখবো? অ্যাসেস দ্য পালস, স্পেশালি দ্য রেডিয়াল পালস অ্যান্ড আলনার পালস। আর ক্যাপিলারি রিটার্ন, ক্যাপিলারি রিটার্ন চেক। এটা আমি মুখের নেইল বেটে আমি একটু মানে প্রেস করব, প্রেস করার পরে দেখবেন দেখি সাদা হয়ে গেছে। যখন আপনি রিলিজ করবেন তখন লেস দেন 2 সেকেন্ডের ভিতরে এটা ফিল আপ হয়ে যাবে। যদি দেখতেছেন দেখি এটা ফিল আপ হচ্ছে না, তার মানে কি কিছু না কিছু কম্প্রোমাইজ আছে, ভাস্কুলার কম্প্রোমাইজ। ক্যাপিলারি রিটার্ন চেক। নাও এটা হচ্ছে কি ভাস্কুলার স্টেটাস। এখন নিউরোলজিক্যাল স্টেটাস কেমনে কি করবেন? এটা হচ্ছে কি ধরেন লস অফ কোনো মোটর ফাংশন, মানে মুভমেন্ট করতে পারতেছে না, থামটা মুভমেন্ট করতে পারতেছে না, অথবা ফিঙ্গারগুলো মুভমেন্ট করতে পারতেছে না। লস অফ মোটর ফাংশন। আর প্যাসিভ এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার। আমি যদি এটা যদি এক্সটেনশন করি, যদি সে পেন পায় তার মানে কি সেন্সেশনটা আছে, তার যদি মনে করে যে পেনটা পাচ্ছে না তার মানে কি সেন্সেশনটা নেই। প্যাসিভ এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার, whether পেইনলেস অথবা পেইনফুল। প্যাসিভ এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার, এটা কি পেইনফুল নাকি পেইনলেস, এটা আমাকে দেখতে হবে। লস অফ মোটর ফাংশন, পেশেন্ট বাড়িকে বলবো আপনি হাতে মুখটা মারেন, থামটা উপরে উঠান। এটা হলো কি মানে নিউরোলজিক্যাল স্টেটাস। ভাস্কুলার স্টেটাস হলো কি চেক দ্য ডিস্টাল পেরিফেরাল পালস অফ দ্য এফেক্টেড লিম্ব, দ্যাট ইজ রেডিয়াল পালস, আলনার পালস। আরটা হচ্ছে কি ক্যাপিলারি রিটার্ন চেক, এটা হলো কি ভাস্কুলার স্টেটাসটা দেখবো। আর নিউরোলজিক্যাল স্টেটাস হচ্ছে কি কোনো মোটর ফাংশন লস হয়েছে নাকি না, লস অফ মোটর ফাংশন ই প্রেজেন্ট অর নট। প্যাসিভ এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার, ওয়েদার মানে আমি এক্সটেনশন করতেছি, প্যাসিভ এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার নিজে নিজে, মানে আমি হলো কি ডক্টর আমি পেশেন্টটাকে জাস্ট এক্সটেন্ড করতেছি, তো দেখবো দেখি সে অনেক পেন পাচ্ছে, তার মানে কি ওয়েদার ইটস পেইনফুল অথবা পেনলেস, তার মানে কি যদি পেন পায় তার মানে কি নিউরোলজিক্যাল সেন্সেশনটা আছে। ওকে, এটা হলো কি একটা ভাইবা কোয়েশ্চেন, মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে যদি কোনো একটা স্যার, হোয়াট আর দ্য কমন নার্ভ injured, common nerve injured in extension type or in extension variety? কোন নার্ভটা কমনলি ইনজার্ড হয় এক্সটেনশন ভ্যারাইটিতে? প্রথম হচ্ছে কি
এক্সটেনশন টাইপ হলো কি যেটা কমন 98% হলো কি anterior interosseous nerve, extension type হলো কি anterior interosseous nerve, branch of the median nerve. এক্সটেনশন টাইপে এটা হলো কি নার্ভ, পালস না, আর্টারি না, এটা নার্ভ বলতেছি, নার্ভ, anterior interosseous nerve, branch of the median nerve. এক্সটেনশন ভ্যারাইটিতে কোন নার্ভটা কমনলি ইনজার্ড হয়? anterior interosseous branch of the median nerve অথবা anterior interosseous nerve, তো branch of the median nerve. সেকেন্ড হচ্ছিল কি মিডিয়ান নার্ভ, 3 নম্বর হচ্ছিল কি রেডিয়াল নার্ভ এক্সটেনশন ভ্যারাইটিতে। আরটা হচ্ছিল কি ফ্লেকশন টাইপে, ফ্লেকশন টাইপে মেইনলি কোনটা ইনজার্ড হয়? আলনার নার্ভ। এটা হচ্ছিল কি ভাইবার জন্য যদি মাঝে মাঝে যদি জিজ্ঞেস করে, এটা হলো কি না পারলে অসুবিধা নেই, যারা একটু ভালো স্টুডেন্ট তারা যদি একটু মার্ক যদি দেখতেছে যে স্যার অনেক পারতেছে অথবা ইমপ্রেস হচ্ছে, তখন হচ্ছে হলো কি এটা একটা একটা কোয়েশ্চেন মার্ক বাড়ানোর জন্য হয়তো, অনার্স দেওয়ার জন্য হয়তো আপনাকে এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। কিন্তু যদি আপনি আসলগুলো যদি না পারেন এখানে কোনোদিন যাবে না। সি সরি মুভমেন্ট। তো প্রথমটা ছিল কি লুক, এরপর মানে লোকাল এক্সামিনেশন আমি যেটা বললাম লুক, ফিল, মুভমেন্ট। মুভমেন্ট মধ্যে হচ্ছিল কি আপনি দেখবেন ওকে রিস্ট মুভমেন্ট আসছে নাকি না, হ্যান্ড মুভমেন্ট ইফ প্রেজেন্ট অর নট, বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ মুভমেন্ট রেস্ট্রিক্টেড, কেন পেইনফুল। মুভমেন্ট হচ্ছিল কি চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করার জন্য, জাস্ট নিজেকে পেশেন্ট পার্টিকে বলবেন মুভমেন্ট করার, আপনি এটা করতে পারেন নাকি না, হাত চেষ্টা করি না দেওয়ার জন্য, পেন দিলে একটা সমস্যা, পেশেন্ট আর কোঅপারেটিভ করবে না, বুঝছেন। মুভমেন্ট ইফ মানে কি বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ মুভমেন্ট রেস্ট্রিক্টেড, পেইনফুল, এটা আসলে করা হয় না, মুভমেন্টটা আসলে করা হয় না। রিস্ট অ্যান্ড হ্যান্ড মুভমেন্ট আমরা চেষ্টা করি করার জন্য, রিস্ট অ্যান্ড হ্যান্ড মুভমেন্ট, ফ্র্যাকচার হয়েছে এখানে, তবু আমরা চেষ্টা করি রিস্ট এবং হ্যান্ড মুভমেন্টটা করার জন্য, এই ফিঙ্গার্স অথবা রিস্ট অথবা হ্যান্ড মুভমেন্টটা। সো দিস আর দ্য, মানে আমি কি কি বললাম, ম্যানেজমেন্টের মধ্যে হলো কি হিস্ট্রি গেল, ক্লিনিক্যাল ফিচার্সগুলো দিল, ক্লিনিক্যাল ফিচার মধ্যে হচ্ছিল কি সাম মানে লোকাল ফিচার্স আছে আর লোকাল এক্সামিনেশন আছে। এখন লোকাল এক্সামিনেশন শেষ করলাম, মুভমেন্টটা তো আমরা সহজে করি না, মুভমেন্টটা আমরা সহজে মানে করি না, এক্সামিনেশনটা করি না, শুধু আমরা রিস্ট এবং হ্যান্ড মুভমেন্টটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে। আর ইনভেস্টিগেশনের মধ্যে হলো কি এখন নাও নেক্সট কামস ইনভেস্টিগেশন, আমরা হিস্ট্রি নিলাম, মানে কি এক্সামিনেশন করলাম, এখন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন হচ্ছিল কি লোকাল পার্ট এক্সরে, X-ray of the affected elbow joint. Local part X-ray হচ্ছে কি X-ray of the affected elbow joint, right অথবা left, in AP view এবং lateral view. And if required, oblique view. X-ray, AP view, lateral view, and if required, oblique view. This is the local, X-ray of the local part, local part X-ray, that is affected joint. X-ray of the affected joint, AP view, lateral view, or oblique view. তারপর হচ্ছিল কি এখন এটা হলো কি লোকাল পার্ট এক্সরে যেটা আমরা করব। এখন যদি আমরা অপারেশনে যাই, অপারেশন যেতে গেলে আমাকে কিছু বেসিক ইনভেস্টিগেশন গুলো করতে হবে। কি কি করতে হবে? প্রথম হচ্ছিল কি সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট। এরপর হচ্ছিল কি চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে,
এরপর চলো কি সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন মেডিকেল এক্সামিনেশন, ইউরিন রুটিন মেডিকেল এক্সামিনেশন, ব্লাড গ্রুপিং RS টাইপিং, HbS AG, SBH AG, এবার SB সারফেস অ্যান্টিজেন, এটা ইম্পর্টেন্ট বিষয়। দেন বাচ্চাদের ক্ষেত্রে ইসিজিটা একটু কম করা হয়, ইসিজি তবু লিখিয়ে দেন ইসিজি, ইসিজি। বাচ্চাদের ক্ষেত্রে দুইটা পরীক্ষা আমরা স্পেশাল করি, দুইটা পরীক্ষা বেশি স্পেশাল। একটা হলো কি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, BT CT অ্যান্ড CRP, C-reactive protein, BT CT and CRP. These are the investigation for GA fitness. GA fitness में तो लोग CBC, chest X-ray, serum creatinine, urinary, HbS AG, blood grouping, RS typing, ECG. বাচ্চাদের ক্ষেত্রে ECG প্লাস মাইনাস যদি হইলে ভালো, না হলে অসুবিধা নেই। BT CT, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, বাচ্চাদের ক্ষেত্রে এটা স্পেশালি, অন্যদের ক্ষেত্রে না, শুধু বাচ্চাদের ক্ষেত্রে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এন্ড মহিদিন ভাই কেউ আছে? একটু পানি হবে? তারপরে হ্যাঁ, আমি আপনাকে বললাম দুইটা টাইপ অফ ফলো মানে এক্সটেন্ড ভ্যারাইটি এবং হচ্ছে কি ফ্লেকশন ভ্যারাইটি। মানে এই একটু ক্লাসিফিকেশনটা একটু বলি আমি আপনাকে। ওই যে আমি এক্সটেনশন ভ্যারাইটি বুঝছি, এক্সটেনশন ভ্যারাইটি আরো একটু পানি খাচ্ছি। আমি একটু আপনাদেরকে বলতেছি দুইটা ভ্যারাইটি আছে, মানে মেকানিজম অফ ইনজুরি আমি যেটা বললাম, একটা হলো কি এক্সটেনশন ভ্যারাইটি, একটা হলো কি ফ্লেকশন ভ্যারাইটি। মোস্ট কমন হচ্ছে কি ফল অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড, দ্যাট ইজ দ্য এক্সটেন্ডেড টাইপ, দ্যাট ইজ এক্সটেনশন ভ্যারাইটিটা। এক্সটেনশন ভ্যারাইটিটা আরো মানে ইটস সাব ডিভাইডেড ইনটু 3 টাইপস, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3। এক্সটেনশন ভ্যারাইটিটা আরো 3 ভাবে ভাগ করা হয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ক্লাসিফিকেশনকে বলা হয় গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, ক্যাপিটাল GARTLAND, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। আমি আপনাকে প্রথম দিকে বললাম মেকানিজম অফ ইনজুরি মধ্যে হলো একটা দুইটা টাইপ আছে, একটা হলো কি এক্সটেনশন ভ্যারাইটি, একটা হলো কি ফ্লেকশন ভ্যারাইটি। এক্সটেনশন ভ্যারাইটি হলো কি 98% কমন, আর ফ্লেকশন ভ্যারাইটি হলো কি অনলি 2%। তো 98% কমনটা এটা আবার 3 ধরনের ভাগ করা হয়েছে, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। এটাকে বলা হয় গার্টল্যান্ড। এক্সটেনশনটা আবার 3 ধরনের ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় সরি গার্টল্যান্ড, GARTLAND, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। গার্টল্যান্ড ক্লাসিফিকেশন টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 হচ্ছিল কি আনডিসপ্লেসড সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, আনডিসপ্লেসড সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। টাইপ 2 হচ্ছিল কি পার্শিয়ালি ডিসপ্লেস সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। টাইপ 1 হচ্ছিল কি আনডিসপ্লেসড, টাইপ 2 হচ্ছিল কি পার্শিয়ালি ডিসপ্লেস, আর টাইপ 3 হচ্ছিল কি কমপ্লিটলি ডিসপ্লেসড। ডিসপ্লেস হচ্ছিল কি সরে যাওয়া। টাইপ 1 হচ্ছিল কি আনডিসপ্লেস, টাইপ 2 হচ্ছিল কি পার্শিয়ালি ডিসপ্লেস, টাইপ 3 হচ্ছিল কি কমপ্লিটলি ডিসপ্লেস সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। তো এখন
ওই তো এখন হচ্ছে কি আমি ডেফিনেট ট্রিটমেন্টে চলে যাচ্ছি। আমি জাস্ট এটা আপনার মানে ট্রিটমেন্টের সুবিধা হওয়ার জন্য আপনাদেরকে এই ক্লাসিফিকেশনটা বললাম। আমি এটা এখন ট্রিটমেন্টে যাচ্ছি। ট্রিটমেন্ট ক্ষেত্রে হচ্ছিল কি, প্রথম ম্যানেজ, যেহেতু এটা ট্রমা একটা পেশেন্ট, এটা হলো কি আমরা ম্যানেজ করব, একটা প্রোটোকল আছে আমাদের। যে কোনো ট্রমা পেশেন্ট অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট অথবা যে কোনো একটা মানে যে কোনো একটা ইনসিডেন্ট, মানে কি কোনো একটা সিচুয়েশন হচ্ছে মানে হয়েছে যেখানে হলো কি আপনাদের মানে কি পেশেন্ট হলো কি লাইফ থ্রেটিং কন্ডিশন আছে, তো ওটা আমরা কি ম্যানেজ করব, মানে যে কোনো সিচুয়েশনে ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ম্যানেজ করব বাই ATLS প্রোটোকল। ক্যাপিটাল A, ক্যাপিটাল T, ক্যাপিটাল L, ক্যাপিটাল S, এটা আমি পরে আসবো। Advanced Trauma Life Support Program for doctors. The trauma patient or the injured patient is managed by ATLS protocol. That is resuscitation of the patient. এক কথা শেষ, এটা আপাতত রাখি। আমি পরে আবার ডিটেলে যাবো যখন আপনারা ওয়ার্ডে যান, অথবা এই টপিক্সের উপরে আমি ATLS উপরে একটা ক্লাস নিব আমি। এটা ভেরি ইম্পর্টেন্ট, ইনভেরিয়াবলি ইট উইল বি আস্ক ভাইভাতেও রিটেনেও, এটা আসবেই আপনার কোয়েশ্চেন, এটা কোনো সন্দেহ নেই। সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার আসবে, আর ATLS মাস্ট, এটা কোনো সন্দেহ নেই। ইনভেরিয়াবলি আপনি এই কোয়েশ্চেনটা পাবেন। The trauma patient or the injured patient, আমি হলো কি ট্রিটমেন্টে যাচ্ছি। ট্রিটমেন্ট হচ্ছে কি দ্য ট্রমা পেশেন্ট অর দ্য ইনজার্ড পেশেন্ট ইজ ম্যানেজড বাই ক্যাপিটাল A, ক্যাপিটাল T, ক্যাপিটাল L অ্যান্ড ক্যাপিটাল S। আচ্ছা, বারোটাতে ক্লাস আছে, আচ্ছা আমি আমি শেষ করে দিচ্ছি। বাই ATLS protocol. ATLS protocol, that is thorough resuscitation of the patient. Resuscitation of the patient. Resuscitation. Resuscitation of the patient. তো এখন আমি পেশেন্টটাকে তার লাইফ থ্রেটিং কন্ডিশনটাকে আপাতত ম্যানেজ করলাম, মানে মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা করলাম। এটা ATLSটা বেশিরভাগ হচ্ছিল কি ইমার্জেন্সি, রোগী হঠাৎ করে মানে ঘর থেকে পড়ে গেল, ফলন আউটস্ট্রেশন অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো। পেশেন্টের তো একটা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হয়েছে, কিন্তু তার হেড ইঞ্জুরিও আছে, অথবা অন্য কোনো ইঞ্জুরি আছে, অথবা মানে যে কোনো অন্য কোনো অর্গানও ইয়া হয়েছে। তো আমাকে হচ্ছিল কি আগে তার লাইফটা সেভ করতে হবে। তো এই লাইফটা সেভ করার জন্য হচ্ছে প্রোটোকল আছে হলো কি ATLS প্রোটোকল। লাইফ থ্রেটিং কন্ডিশনগুলোকে একটু স্টেবল করা, এটাকে বলা হয় ATLS প্রোটোকল। এটা আমি আরো ডিটেলে যাব, জাস্ট আপনাকে একটা গ্রস ধারণা দিচ্ছি আমি। তো ATLS প্রোটোকল অনুযায়ী আমরা প্রসিড করবো। এখন হ্যাঁ, আমি ওকে ATLS প্রোটোকল অনুযায়ী অথবা রিসাসিটেট করে ফেলছি, তার মানে কি পেশেন্টটাকে একটু স্টেবল করছি। এখন স্টেবল করার পরে আমি, এটা হলো কি সবকিছু সাইমালটেনিয়াসলি যাবে। আপনি এখানে ফ্লুইড লাগাচ্ছেন, ব্লাড নিচ্ছেন, সবকিছু করতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ওই কন্ডালার ফ্র্যাকচারটাও ম্যানেজমেন্ট করতেছেন। মানে কি আপনার সবকিছু সাইমালটেনিয়াসলি করতে হবে। পেশেন্ট লাইফে বাঁচাচ্ছেন, ওইটাও সেম লোকাল ট্রিটমেন্টও আপনি শুরু করে দিচ্ছেন অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি। এটা অত না দেখে তাকে লাইফ থেকে বাঁচাবো তবে ওইটা পরে করবো না, অ্যাট দ্য সেম টাইম আমরা সবকিছু একসাথে শুরু করে দিব। এটা এখন হলো কি যেটা আমি বললাম টাইপ 1 আনডিসপ্লেস ফ্র্যাকচার। এই আনডিসপ্লেস ফ্র্যাকচার যেহেতু ডিসপ্লেস হয়নি, যেটা সরে যায়নি, তো রিডাকশন দরকার নেই। মানে কি আমাকে আগের মতো অ্যানাটমিক্যাল পজিশনে বসার দরকার নেই। রিডাকশন, নো নিড অফ রিডাকশন। টাইপ 1 ফ্র্যাকচার ম্যানেজমেন্ট। টাইপ 1 ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, যেহেতু টাইপ 1 হচ্ছিল কি আনডিসপ্লেস ফ্র্যাকচার, তার মানে কি এটা সরে যায়নি, তো নো নিড অফ রিডাকশন। রিডাকশন মানে কি আগের অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসা। যেহেতু এটা সরে যায়নি, তার মানে কি অ্যানাটমিক্যাল পজিশনে বরাবর জায়গায় আছে, তো তার মানে কি আমি এখানে আর কোনো কিছু করব না, যেরকম আছে ওরকম বাস। এটা পরবর্তীতে মুভমেন্ট যেমন না হয় এটার জন্য
করতে হবে ওর লিম্বটাকে। তবে প্রথম হচ্ছিল কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছিল কি, মিড আর্ম থেকে অ্যাবাভ দ্য নাকল, বুঝছেন, নাকের উপরে, মিড আর্ম থেকে অ্যাবাভ দ্য নাকল, মিড আর্ম থেকে অ্যাবাভ দ্য নাকল একটা ব্যাক স্লাপ দিবেন, এরকম একটা ব্যাক স্লাপ দিবেন, দিবেন এ পর্যন্ত, পেশেন্ট এরকম থাকে মতো, উইথ এলবো ফ্লেক্স, এলবো হচ্ছে ফ্লেক্স অ্যাবাভ 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, অ্যাবাভ 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, লং আর্ম ব্যাক স্লাপ, মিড আর্ম থেকে টিল নাকল, এই জয়েন্টটা যেন মুভ করতে পারে মতো, সে হাতটা মুভমেন্ট করতে পারে মতো, from mid arm till knuckle, অথবা মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত, লং আর্ম ব্যাক স্লাপ, লং আর্ম ব্যাক স্লাপ from mid arm to knuckle, অথবা আর একটু সাইন্টিফিক্যালি যদি বলি, ইনসার্শন অফ ডেল্টয়েড টু মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, insertion of deltoid in the forearm, sorry arm to metacarpophalangeal joint, এত কিছু না বলে আপনি মিড আর্ম থেকে নাকাল পর্যন্ত অথবা মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত রাখবেন ব্যাক স্ল্যাপটা এই পজিশনে, এখানে যেটা দিবেন জাস্ট এটা ইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর চলো কি, দেওয়ার পর আমাকে একটা চেক এক্সরে করতে হবে, মানে ইমিডিয়েট একটা এক্সরে করতে হবে। এরপর চলো কি 5 দিন, এরপর কি 7 দিন, 7 দিন পর পর আমি প্লাস্টারটা কতদিন রাখবো, 3 to 4 উইকস, 3 to 4 উইকস। ইমিডিয়েটলি যখন প্লাস্টারটা লং আর্ম ব্যাক স্ল্যাপ, মানে কি লং আর্ম ব্যাক স্ল্যাপ প্লাস্টার, লং আর্ম ব্যাক স্ল্যাপ এটা অ্যাপ্লাই করার পরে আমি ইমিডিয়েটলি আবার একটা চেক এক্সরে করবো, আবার অন এক্সরে করবো যখন রিপিটেড, যখন আবার সে আমাকে সাবসিকুয়েন্ট ভিজিট দিবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, আবার চেক এক্সরে করাবো 1 সপ্তাহ পরে। প্লাস্টারটা আমরা 3 থেকে 4 সপ্তাহ রাখবো। লং আর্ম ব্যাক স্ল্যাপ উইথ এলবো ফ্লেক্সড, এলবোটা এক্সটেন্ড, এলবো ফ্লেক্স, ওরা আমি নিউট্রাল পজিশন, এটাও কি নিউট্রাল, নিউট্রাল পজিশন রাখবো 90 ডিগ্রি অথবা অ্যাবাভ 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। কতদিন, 3 to 4 উইকস, 3 to 4 উইকস লং আর্ম ব্যাক স্ল্যাপ। আমি অ্যাপ্লাই করছি, এখন অ্যাপ্লাই করে ফেলছি, করার পরে আমি সাথে সাথে আবার একটা চেক এক্সরে করবো, চেক এক্সরে করবো, তো দেখছি এটা কি ঠিকভাবে লাগছে নাকি না, অথবা কোনো সমস্যা হয়েছে নাকি না। অনেক সময় কি হচ্ছে, লাগানোর সময় দেখবেন দেখি আপনি আনডিসপ্লেসটাকে এটা ডিসপ্লেস করে ফেলছেন, একটু লাড়াচাড়া করছেন, দেখবেন দেখি এটা সরে গেছে, তো আমি এটা চেক এক্সরে করবো। চেক এক্সরে করার পরে তখন হচ্ছে যদি দেখছি ভালো আছে, তখন আমি হচ্ছে কি আবার পেশেন্টটাকে মানে ছেড়ে দেব। Long arm back slap and repeat X-ray after subsequent visit, during subsequent visit. তো 4 সপ্তাহ, তো আপনি 2 সপ্তাহ পর পর অথবা 1 সপ্তাহ পর পর যখন আসতে বলেন তখন হচ্ছে কি আপনি এক্সরে করে চেক করতে পারেন। এটা সহজে করি, কেন বেশিরভাগ পেশেন্ট পার্টি হলো কি গরিব মানুষ, তো প্রত্যেকবার যে আমি রেডিয়েশন এক্সপোজ করবো, আরো বাচ্চা মানুষ রেডিয়েশন এক্সপোজার করবো আমি, তো হলো আমরা একবারে কি করি, প্রথম দিন এক্সরেটা করার পরে পরে লাস্টে যখন 3 সপ্তাহ পর আসে তখন আমি এক্সরেটা করে আবার খুলে দিই। নিয়ম হচ্ছে কি সপ্তাহে সপ্তাহে মানে এক্সরেটা করানো, এক্সরে করে করে দেখানো। এরপর হচ্ছে টাইপ 1 মধ্যে এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিকটা দিব আমরা, অ্যান্টিবায়োটিক। এখন হচ্ছে কি টাইপ 1 গেল, এখন হলো কি টাইপ 2। টাইপ 2 হচ্ছে কি পার্শালি ডিসপ্লেস, ওটা হলো কি আনডিসপ্লেস, এটা হলো কি অল্প ডিসপ্লেস হয়েছে, অল্প সরে গেছে। তো আমরা কি করবো হচ্ছে অল্প যেহেতু সরে গেছে আমরা কি করব, মানে ক্লোজ রিডাকশন করব, মানে কি আমি এখানে অপারেশন করে কাটবো না, অথবা বোনটাকে আমি কেটে দেখবো না,
আমি হলো কি একটা এক্সপেরিয়েন্স অথবা সিয়াম আছে অথবা এক্সরে আছে, মানে যেমন আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আপনারা দেখেন না, সেম আমাদের একটা মুভিং এক্সরে আছে সিয়াম। ওটা হলো কি কন্টিনিউস রেডিয়েশন দিবে আপনাকে। কন্টিনিউস রেডিয়েশন যখন আপনার বোনটাকে মানে কি ঠিকভাবে দেখা যাবে, তো আপনি বুঝতে পারবেন কোন পজিশনে করতেছে নাকি না, দেখে দেখে আপনি বসাবেন। কিন্তু একটা সমস্যা হচ্ছিল কি এটা হাই রেডিয়েশন আছে এখানে, আমাদেরকে অনেক কিছু গার্ড পার্ট পড়তে হয়, অনেক কিছু আমাদের নিজেকে সেভ রাখার জন্য, স্পেশালি ডক্টরদেরকে। ক্লোজ রিডাকশন মানে কি টাইপ 2, টাইপ 2 যদি হয় আমরা কি করবো, অ্যাটেম্প নিব ক্লোজ রিডাকশন, ক্লোজ রিডাকশন প্লাস এরপর হচ্ছে কি কাস্ট, কাস্ট অথবা লং আর্ম ব্যাক স্ল্যাপটা দিব ওই আগের মতো। রিডাকশন করার পরে আমি মানে চেষ্টা করব, মানে এটা যখন দেখছি যে রিডাকশন হয়ে গেছে মানে বরাবর বসে গেছে, এখন এটাকে আমি লং আর্ম ব্যাক স্ল্যাপটা দিয়ে দিব। শেষ গেল একটা কথা। এখন আমি টাইপ 2 তে বলতেছি ক্লোজ রিডাকশন করব, এরপরে আমি কাস্টটা বসাবো প্লাস কাস্ট। এরপরে অনেক সময় দেখতেছি থেকে রিডাকশন করার পরে দেখতেছি কি বসতেছে না, মানে এটা আবার সরে যাচ্ছে। আমি এগুলোকে অনেক কষ্ট করে আবার একটু বসাচ্ছি, দেখতেছি আমি একটু হাতটা একটু মুভ করতেছি, দেখতে আবার এটা সরে গেছে। নর্মালি এটা এরকম থাকার কথা, কিন্তু এটা সরে গেছে, আমি আবার এরকম করে রাখছি, আবার আবার এটা সরে গেছে, বুঝছেন? আচ্ছা, তো এখন হচ্ছে কি আমাকে কি করতে হবে, এটাকে একটু জায়গা বরাবর যেমন থাকে মতো আমাকে এখানে একটা পিন দিতে হবে, মানে কে ওয়ার পারকিউটিনিয়াস কে ওয়ার ফিক্সেশন। পারকিউটিনিয়াস আমি আপনাকে বলি ক্লোজ রিডাকশন, হয়তো আমি এটাকে বসেছি, বুঝছেন? এখন বসে গেছে, আমি প্লাস্টারটা দিছি, তো এটা হলো কি বরাবর জায়গায় আছে। এখন দেখছি অনেক সময় এটা হলো কি ফার্স্ট অপশন ক্লোজ রিডাকশন প্লাস কাস্ট অথবা লং আর্ম ব্যাক স্ল্যাপ। এখন মাঝে মাঝে কি হয়, আমি বসেছি, বসানোর পরে হয়তো লোকে দেখতেছি থেকে আমি কিছুক্ষণ একটু জাস্ট মানে আমি জাস্ট সাপোর্টটা একটু জাস্ট নিয়ে নিছি, দেখছি এটা আবার মানে সরে গেছে। তো এটাকে না সরার জন্য আমাকে কি হয়, এখান থেকে আমাকে মানে কি ওই সিয়াম অথবা মানে কি সিয়াম গাইডেড, সিয়াম হচ্ছে লোকে একটা মুভিং এক্সরে, এক্সরে গাইডেড আমাকে দুইটা ওয়ার এখানে পাস করতে হবে, এ পাশে দুইটা ওয়ার পাস করি, তাকে সে ফিক্স হয়ে যায় মতো পাশে, এবং এখানে আমি দুইটা ওয়ার পাস করি যেটা ফিক্স হয়ে যায় মতো, সে আর মুভমেন্ট হয় না, এখানে জায়গা বরাবর পজিশনে থাকে। তো এটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে স্যার কি হ্যাঁ স্যার 12টায় ক্লাস আছে আমাদের, 12টায় ও স্যার আচ্ছা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেন পরে নিব আপনাদের, এটা আর কয়েকটা পয়েন্ট আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের এটা নিব ডিউটি। আচ্ছা স্যার। ওকে, ভালো থাকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আপনি স্যার। ওই প্রজেক্টর জি স্যার। আছেন? জি স্যার ওই আছে আমাকে স্যার। একটু পার্সেন্টেজ বাড়িয়ে দিন, আপনারা আচ্ছা দুজনই স্যার। পার্সেন্টেজটা বাড়িয়ে দিন। ওকে, আচ্ছা ভালো স্যার। থাকি। এনিওয়ে থ্যাংক ইউ। মানুষ নমস্কার।